শরীরে ব্যথা বেদনা নিয়ে ঘুম ভাঙল পরদিন সকালে। আগের দিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল। কৃতজ্ঞতা অনুভব করলাম সৃষ্টিকর্তার প্রতি, এখনো বেঁচে আছি বলে। মোষ, গন্ডার আর বুনো হাতি মিলে কি ভীষণ ফাড়ায় না গেছে গতকাল। যে কোনো মুহূর্তে মারা যেতে পারতাম। বেঁচে থাকার পেছনে নিজের চেয়ে ভাগ্যের ভূমিকা অনেক বেশি। এরপরেও কাল রাতে দেখা চমৎকার আইভরিগুলোর কথা ভুলতে পারলাম না। লোভ জেগে উঠল মনের ভেতর। ওগুলো হাতে পেতে উন্মুখ হয়ে উঠেছি। দুর্বার এক নেশায় আচ্ছন্ন হয়ে পড়লাম। বুঝতে পারলাম ওই আইভরি হাতে পাবার একটাই উপায় আছে, তা হলো বন্দুক হাতে নিয়ে হাতি তিনটেকে ধাওয়া করা, শিকার করা। তাই করব বলে সিদ্ধান্ত নিলাম। নাশতা শেষে ডেকে পাঠালাম আমার কুলি বাহিনীকে। ওদেরকে জানালাম হাতিগুলোর পিছু নেব বলে ঠিক করেছি। ওগুলোকে বাগে না পাবার আগ পর্যন্ত কিছুতেই ফিরব না। দরকার হলে নরক পর্যন্ত তাড়া করব। আমার খ্যাপাটে কথাবার্তা পছন্দ হলো না কুলিদের, কিন্তু প্রতিবাদ করল না কেউই। গোবকে বন্দুক দেখানোর পর থেকে আমাকে জমের মতো ভয় পায় ওরা। বৃদ্ধ খামার রক্ষকের সঙ্গে দেখা করে বিদায় নিলাম। সে তখন দুই সহধর্মিণীকে নিয়ে ভাঙা বাড়ি নতুন করে দাঁড় করাবার চেষ্টা করছে। রাগ বিদ্বেষ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে দুই বউ। বিপদ আপদ আসলে মানুষের মধ্যকার ব্যবধান ঘুচিয়ে দিতে জানে। বুড়োকে আমার সিদ্ধান্তের কথা জানালাম। সেই সঙ্গে চাইলাম কিছু শুকনো খাবার, গত রাতের কষ্টের পারিশ্রমিক হিসেবে। মুখ কালো করে ফেলল লোকটা, কিন্তু আমার সঙ্গে ঝামেলা করার সাহস পেল না। তাড়াতাড়ি একটা বস্তায় ভরে কিছু শাকসবজি আর ভুট্টা তুলে দিল আমার হাতে। ওগুলো নিয়ে ধন্যবাদ জানালাম ওকে। চলে এলাম খামার ছেড়ে। এরপর ওদের ভাগ্যে কি ঘটেছে তা আর জানি না। আর কোনোদিন ফেরা হয়নি ওই খামারে। ক্যাম্প গুটিয়ে হাতির ট্র্যাক ধরে অনুসরণ করতে শুরু করলাম। এরপর পাহাড়ি ঢাল ধরে নিচের দিকে নেমেছে ওরা। মাইল দুয়েক ভালোই এগোনো গেল, কিন্তু তারপর থেকে দেখা দিল সমস্যা। নদী আর জলাভূমিকে বেষ্টন করে থাকা জমি পাথরের মতো শক্ত, পায়ের ছাপই পড়েনি বলতে গেলে। আহত হাতির গা থেকে ঝরা রক্ত অনুসরণ করছিলাম, কিন্তু একটু পর হারিয়ে ফেললাম তাও। ভোরের দিকে বৃষ্টি হয়েছিল। রক্তের দাগ আর অল্প অল্প ছাপ যা ছিল সব ধুয়ে নিয়ে গেছে বৃষ্টির পানি। হাল ছাড়বার পাত্র নই আমি। সমস্যা হলেও থামলাম না, এগোতে থাকলাম সামনে, তবে অত্যন্ত মন্থর গতিতে। হাতির পায়ের চাপে সমান হয়ে যাওয়া ঘাস আর ভাঙাচোরা ঝোপঝাড় এখন আমাদেরকে পথ দেখাচ্ছে। মাঝে মধ্যে রক্তের দাগও আবিষ্কার করছি। মাটির গভীরে ঢুকে গেছে। ভারী বর্ষণ না হওয়ায় পুরোপুরি মিশে যায়নি। জলাভূমির কিনারে পৌঁছতে ঘণ্টাখানেক লাগলো। তবে এরপর সহজতর হয়ে এলো আমাদের কাজ। ওখানকার নরম মাটিতে তিন দৈত্যের হাজারো ছাপ ফুটে আছে। নলখাগড়ার জঙ্গল ভেদ করে নদীর অগভীর একটা অংশে পৌঁছলাম একটু পর। ওখানকার আলামত দেখে বোঝা গেল কাদায় গড়াগড়ি দিয়েছে আহত হাতি। ক্ষতস্থান কাদা মেখে সম্ভবত বন্ধ করতে চেয়েছে রক্তপাত। সেই সঙ্গে ব্যথা কমাবার জন্য বিশ্রামও নিয়েছে। দুই সঙ্গীর সাহায্য নিয়ে আবার উঠে দাঁড়িয়েছে ওটা। অগভীর অংশটা পেরিয়ে অন্য পাশের জলাভূমিতে ঢুকলাম আমরা। সেটা পেরিয়ে উঠে এলাম নাড়া জমিতে। এদিকটায় বৃষ্টি হয়নি, তাই মাটিতে রক্তের দাগ রয়ে গেছে। সেটা ধরে বেশ সহজেই অনুসরণ করা গেল তিন হাতিকে। সারাদিন ওদেরকে ধাওয়া করলাম আমরা, কখনো উন্মুক্ত প্রান্তর ধরে, কখনো বা ঝোপঝাড় বা জঙ্গলের ভেতর দিয়ে। অবস্থা দৃষ্টে মনে হলো ক্ষণিকের জন্যও আর থামেনি প্রাণীগুলো, ছন্দবদ্ধভাবে এগিয়ে গেছে। আহত হাতিটা যে ধীরে ধীরে শক্তি ফিরে পেয়েছে তার আলামত দেখা গেল। পায়ের কদম মোটামুটি স্বাভাবিক হয়ে এসেছে। দুই সঙ্গীর সাহায্য ছাড়াই এগোতে পেরেছে ওটা। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে এলো। মোটামুটি 18 মাইল পেরিয়ে এসেছি আমরা ততক্ষণে। ক্লান্তি ভর করেছে দেহে। ক্যাম্প করার নির্দেশ দিলাম কুলিদেরকে। খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম সেদিনকার মতো।
পরদিন ভোরের আলো ফোটার আগেই জেগে উঠলাম আমরা। পূবাকাশ ফর্সা হয়ে এলে ক্যাম্প গুটিয়ে ফের পথে নামলাম। হাতিরা যেখানে রাত কাটিয়েছে সেখানে পৌঁছলাম 5:30 নাগাদ। আশেপাশের ঝোপঝাড়ের দশা দেখে বোঝা গেল সুস্থ 2 হাতি খাওয়া দাওয়া করেছে, কিন্তু আহতটা খায়নি কিছুই। বড় একটা গাছের গায়ে হেলান দিয়ে রাত পার করেছে ওটা। শরীরের ভারে একদিকে হেলে পড়েছে গাছটা। এখান থেকে ওরা খুব বেশিক্ষণ আগে রওনা হয়েছে বলে মনে হলো না। বেশি দূর যেতেও পারেনি নিশ্চয়ই। রাতটা বিশ্রাম নেয়ায় আড়ষ্ট হয়ে গেছে আহত হাতির কাঁধ। ওকে এগোবার জন্য সাহায্য করতে হবে বাকি 2 সঙ্গীকে। তারপরও হাতির গতি কম নয়। আপাত দৃষ্টিতে সম্মুখ গতি মনে হলেও ওরা আসলে এগোতে পারে খুব দ্রুত। ঝোপঝাড় বা ছোটখাটো জঙ্গল যা মানুষের অগ্রগতি রুদ্ধ করে দেয়, সেগুলো হাতির চলার পথে কোনো বাধাই না। অনুসরণ শুরু করার পর লক্ষ্য করলাম বাঁয়ে মোড় নিয়ে অর্ধবৃত্তাকার পথে এগিয়েছে প্রাণীগুলো। পর্বতমালার দিকে যাচ্ছে। সম্ভবত নদীর অন্য পাড়ে ওদের পরিচিত তৃণভূমিতে ফিরে যাবার ইচ্ছে। আপাতত ট্র্যাক ধরে এগোনো ছাড়া আর কিছুই করার নেই আমাদের। ধৈর্য ধরে সে কাজই করলাম। একটু পরেই রোদ চড়ে গেল। সে উত্তাপে ভাজা ভাজা হতে হতে দিনভর পথ চললাম আমরা, কিন্তু কিছুতেই নাগাল পেলাম না 3 হাতির। চলতে চলতে নানা রকম শিকারের দেখা পেলাম, এমনকি দেখা পেলাম অন্য হাতির পায়ের ছাপেরও। আমার সঙ্গী সাথীরা সেসবের ব্যাপারে উৎসাহ দেখালো, কিন্তু পাত্তা দিলাম না। গোঁ চেপে গেছে। 3 হাতির দাঁত পাবার আগে আর কোনো শিকারের দিকে ফিরেও তাকাবো না। মনক্ষুণ্ণ হলো কুলিরা। উপায়ান্তর না দেখে অনুসরণ করলো আমাকে। সন্ধ্যা নাগাদ শিকারের বেশ কাছাকাছি পৌঁছতে পারলাম আমরা। বড় জোর 1.5 মাইল দূরে আছে হাতিরা, কিন্তু তখন আমরা ঘন জঙ্গলের ভেতরে। ঘন হয়ে জন্মানো ঝোপঝাড় আর গাছপালা ভেদ করে বেশি দূর দৃষ্টি চলে না। অন্ধকারে অমন পথে এগোনো সম্ভব নয়। ইচ্ছের বিরুদ্ধে ক্যাম্প করতে বাধ্য হলাম। হতাশায় ছেয়ে গেল অন্তর। শাপান্ত করলাম ভাগ্যকে। সে রাতে চাঁদ উঠল। ঘুম আসছিল না, তাই পাইপ ধরিয়ে একটা গাছের গোড়ায় বসলাম। আয়েশ করে টান দিলাম তাতে। হঠাৎ শুনতে পেলাম বৃংহতি। আওয়াজে মনে হলো কোনো কারণে ঘাবড়ে গেছে প্রাণীটা। আন্দাজ করলাম খুব বেশি হলে 300 গজ দূরে রয়েছে শব্দটা। কাহিল লাগছিল সারাদিনের পথশ্রমে, কিন্তু কৌতূহলের কাছে হার মানল শারীরিক ক্লান্তি। কুলিরা সবাই ঘুমিয়ে পড়েছে, ওদেরকে আর জাগালাম না। 8 বোরের রাইফেল আর বাড়তি কিছু কার্তুজ নিয়ে রওনা হয়ে গেলাম শব্দের উৎসের দিকে। যেদিকে লক্ষ্য করে সারাদিন এগিয়েছি সেদিক থেকেই শোনা গেছে হাতির ডাক। সরু একটা পথের মতো দেখতে পেলাম। হাতির পায়ের চাপে ঝোপঝাড় সমান হয়ে গেছে। আবছা একটা রেখার মতো লাগছে ওটাকে। অতি সতর্কভাবে পা টিপে টিপে এগোলাম 200 গজ। তারপরই চোখের সামনে ভেসে উঠল বনের মাঝখানে সুন্দর একটা ফাঁকা জায়গা, দৈর্ঘ্যে প্রস্থে 100 গজের মতন। চারপাশের ঝোপঝাড় আর চিরহরিৎ গাছ মিলে যেন পাঁচিল তৈরি করে রেখেছে সীমানায়। দীর্ঘ অভিজ্ঞতার ফলে সতর্ক হতে শিখেছি, তাই ফাঁকা জায়গায় পা রাখার আগে থামলাম। আড়াল থেকে নজর বোলালাম ওখানে। পরিষ্কার হয়ে গেল কেন ওভাবে ডাক ছেড়েছে হাতি। ফাঁকা জায়গার ঠিক মাঝখানে কেশর ফুলিয়ে দাঁড়িয়ে আছে এক বিশাল সিংহ। মূর্তির মতো স্থির হয়ে আছে। চাপা গড়গড়ানি বেরুচ্ছে গলা দিয়ে, লেজ নাড়ছে অস্থির ভঙ্গিতে। হঠাৎ ওটার 40 গজ দূরে আলোড়ন উঠল ঘাসের মাঝে। পর মুহূর্তে বিদ্যুতের মতো লাফিয়ে ফাঁকায় বেরিয়ে এলো এক সিংহী। নিঃশব্দে এগোলো মদ্দাটার দিকে, পাশে গিয়ে থামলো। তারপর মাথা ঘষতে শুরু করলো সঙ্গীর ঘাড়ে। দুজনেই গড়গড় করতে থাকলো এবার, এত জোরে যে মনে হলো 100 গজ দূর থেকেও লোকে শুনতে পাবে ওই আওয়াজ। ইতি কর্তব্য স্থির করতে না পেরে চুপচাপ বসে রইলাম অনেকক্ষণ। এর মাঝে আমার গন্ধ পেল সিংহরা, নাকি শিকারের সন্ধানে যাবার সিদ্ধান্ত নিল কে জানে।
হঠাৎ নড়ে উঠল পশু দুটো, মুখ ঘুরিয়ে ছুটতে শুরু করলো। মায়ের জঙ্গলের ভেতর অদৃশ্য হয়ে গেল চোখের পলকে। আর কোনো সিংহ উদয় হয় কি না তা দেখার জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করলাম আমি, কিন্তু দেখলাম না একটাও। দীর্ঘশ্বাস ফেললাম। মনে হলো সিংহগুলোর ভয়ে চলে গেছে হাতিরা। খামোকায় রাত দুপুরে এসেছি এদিকে। ফিরে যাবার জন্য উল্টো ঘুরলাম, আর তখনই ফাঁকা জায়গার এক প্রান্ত থেকে ভেসে এলো গাছের মরা ডাল ভাঙার মৃদু শব্দ, যেন কেউ পা ফেলেছে ওতে। ঝট করে ওদিকে ফিরলাম। সিদ্ধান্ত নিলাম ব্যাপারটা কি দেখার জন্য। ছায়ায় মিশে সন্তর্পণে ফাঁকা জায়গাটা পাড়ি দিলাম আমি। শব্দটা যেদিকে হয়েছে সেদিকে এগোতে থাকলাম। ওপাশের জঙ্গলে আবার দেখতে পেলাম হাঁটা পথটা। বুক দুরু দুরু করছে, কিন্তু থামলাম না। কি এক দুর্বার আকর্ষণ যেন টেনে নিয়ে চলেছে আমাকে। জঙ্গল এখানে এত ঘন যে মাথার ওপর নিরেট ছাদ সৃষ্টি করেছে গাছের ডাল আর পাতা। বহু কষ্টে ঢুকছে এক চিলতে চাঁদের আলো। এগোতে হচ্ছে প্রায় আন্দাজের ওপর ভর করে। একটু পর খানিকটা প্রশস্ত হয়ে এলো রাস্তা। সেটা ধরে দ্বিতীয় একটা ফাঁকা জায়গার সন্ধান পেলাম। প্রথমটার চেয়ে এটা অনেক ছোট। ওখানেই দেখা মিলল পরম প্রত্যাশিত 3 হাতির। আমার ঠিক মুখোমুখি দাঁড়িয়ে আছে আহত প্রাণীটা। শরীরের ভর চাপিয়ে দিয়েছে একটা মরা গাছের গায়ে। চেহারা সুরতে দুর্বলতার ছাপ প্রকট হয়ে আছে। ওটার পাশে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে দ্বিতীয় হাতি, সতর্ক হাবভাব। বারবার মাথা ঘুরিয়ে তাকাচ্ছে এদিক ওদিক। শেষ হাতিটা আমার সবচেয়ে কাছে, এক পাশ ফিরে দাঁড়িয়ে আছে। আড়াল থেকে ওদের ওপর নজর রাখছি। হঠাৎ নড়ে উঠল ওটা। লম্বা কদম ফেলে হারিয়ে গেল ডান দিকের গাছপালার ভেতর। কি করব ভাবতে শুরু করলাম। দুটো পথ আছে। এক, ক্যাম্পে ফিরে যেতে পারি, দলবল নিয়ে ফিরে আসতে পারি দিনের আলোয়। 2, এক্ষুনি হামলা চালাতে পারি ওদের ওপর। প্রথম পথটাই যুক্তিসঙ্গত এবং নিরাপদ। চাঁদের আলোয় একাকী একটা হাতির মোকাবেলা করাই যথেষ্ট বিপজ্জনক। 3টার বিরুদ্ধে নামা তো রীতিমতো পাগলামির পর্যায়ে পড়ে। কিন্তু সমস্যা হলো, যদি সকাল পর্যন্ত অপেক্ষা করি ওদেরকে এখানে আর পাবো না। আরেকটা কষ্টকর দিন ব্যয় করতে হবে ওদের পেছনে ছুটোছুটি করে। তাতেও সফল হব এমন নিশ্চয়তা নেই। না, মনে মনে ভাবলাম, ভয় পেয়ে লাভ নেই। ভীতু লোকের কপালে অমন সুন্দর আইভরি জোটে না। ঝুঁকি নেব আমি, খতম করব ওদেরকে। কিন্তু কিভাবে? সরাসরি এগোনোর উপায় নেই। খোলা ময়দানে আমাকে দেখতে পাবে ওরা। একমাত্র বিকল্প হলো খোলা জায়গাটার সীমানা ঘেঁষে ছায়ায় ছায়ায় এগোনো। একটু ঘুরপথে পৌঁছতে হবে ওদের পেছনে, তারপর অতর্কিত আক্রমণ করতে হবে। তাই করতে শুরু করলাম। সন্তর্পণে এগোলাম ঝোপঝাড় আর গাছপালার আড়াল ব্যবহার করে। যে পথটা ধরে তৃতীয় হাতিটা চলে গেছে সেটার মুখে পৌঁছলাম 7-8 মিনিট পর। অন্য দুটো হাতি এখন আমার কাছ থেকে 50 গজ দূরে, কিন্তু ঝোপঝাড়ের পাঁচিল এখানে এমনভাবে শেষ হয়ে গেছে যে ওদের চোখ এড়িয়ে আর কাছে যাওয়া সম্ভব নয়। ইতস্তত করলাম কয়েক মুহূর্ত, তারপর তৃতীয় হাতিটার ব্যবহার করা পথ ধরে এগোতে শুরু করলাম। 5 গজ দূরে ওটা বাঁক খেয়ে গেছে বুনো এক ঝোপের আড়ালে। ওখান থেকে উঁকি দেবার চিন্তা করে পা বাড়ালাম। ভাবলাম হয়তো লেজ দেখব হাতিটার, কিন্তু বাস্তবে ঘটল উল্টো ঘটনা। মাথা বের করার সঙ্গে সঙ্গে চোখে পড়ল সুঁড়। থমকে গেলাম, হারালাম চলৎ শক্তি। আমার বিস্ফারিত চোখের সামনে ঝোপের ওপাশ থেকে বেরিয়ে এলো তৃতীয় হাতিটা। কি করব ভেবে পেলাম না। আমার শরীর থেকে বড় জোর 5 গজ দূরে আছে ভয়ানক প্রাণীটা। আমাকে দেখতে পেয়ে সেও থমকে দাঁড়ালো। কয়েক মুহূর্তের জন্য পৃথিবী যেন স্থির হয়ে গেল। পরক্ষণেই খেপে গেল হাতি। সুঁড় উঁচু করে কপালে ঠেকালো। আক্রমণের পূর্ব সংকেত। মহা বিপদে পড়ে গেলাম। ঘন ঝোপঝাড় ডিঙিয়ে ডানে বা বাঁয়ে যাবার উপায় নেই। ওর দিকে পিঠ ফেরানোরও সাহস পাচ্ছি না। তাই একমাত্র উপায়টাই বেছে নিলাম। রাইফেল উঁচু করে
গুলি করলাম প্রাণীটার বুক বরাবর। অন্ধকারে নিশানা ঠিক করা সম্ভব নয়। কালো অবয়বটার মাঝখান লক্ষ্য করে ট্রিগার চেপে দিয়েছি। রাতের নৈশব্দ খান খান হয়ে গেল রাইফেলের আওয়াজে। গুলি খেয়ে আর্তনাদ করে উঠল হাতিটা। সুর নামিয়ে ফেলল, স্থির হয়ে গেল পাথুরে ভাস্কর্যের মতো। স্বীকার করতে দোষ নেই, বিহবল হয়ে পড়েছি আমি, উপস্থিত বুদ্ধি হারিয়েছি। দ্বিতীয় ব্যারেল থেকে গুলি ছোঁড়া উচিত ছিল তৎক্ষণাৎ, কিন্তু ছুঁড়লাম না। তার বদলে কাঁপা হাতে খুলে ফেললাম রাইফেল। ডান ব্যারেলের খালি কার্তুজ ফেলে দিয়ে নতুন একটা ভরায় ব্যস্ত হয়ে গেলাম। ব্রিজ আবার জোড়া দেবার আগেই হিংস্র আওয়াজ শুনলাম। আঁতকে উঠলাম চোখ তোলার সঙ্গে সঙ্গে। স্থবিরতা কেটে গেছে হাতিটার, আমাকে আক্রমণ করতে যাচ্ছে। সুঁটটা আবার উঠে গেছে ওপরে। এই দৃশ্য দেখার পর সাহস হারিয়ে ফেললাম। কিসের গোলাগুলি? উল্টো ঘুরে পিঠ টান দিলাম। ছুটতে শুরু করলাম পাগলের মতো। আমার পিছু পিছু ধেয়ে এলো দানবটা। ছিটকে খোলা ময়দানে বেরিয়ে এলাম আমি। পেছনের শব্দ থেকে বুঝতে পারলাম দৌড়ে হার হতে চলেছে আমার। এক্ষুনি আমাকে পায়ের তলায় পিষে ফেলবে হাতিটা। ভাগ্যদেবী হঠাৎ সদয় হয়ে উঠলেন। খোলা জায়গায় পা রাখার সঙ্গে সঙ্গে কাজ করতে শুরু করলো আমার বুলেট। সম্ভবত ফুসফুস বা হৃৎপিণ্ড ফুটো করে দিতে পেরেছি। হাতিটা আচমকা টলে উঠে আছড়ে পড়ল মাটিতে। জান বেরিয়ে গেছে একই সঙ্গে। বিপদ তাতে কাটেনি, বরং ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত উনুনে ঝাঁপ দিয়েছি বলা চলে। পেছনের হাতিটার পড়ে যাবার শব্দ শুনে ফিরে তাকালাম। পর মুহূর্তে খেয়াল করলাম মাত্র 15 কদম দূরে দণ্ডায়মান হয়ে আছে অন্য দুটো হাতি। ফ্যাল করে নিহত সঙ্গীকে দেখল, তারপর তাকালো আমার দিকে। আচমকা টের পেল কি ঘটেছে। পর মুহূর্তে সুর উঁচিয়ে দুজনেই একযোগে ছুটে এলো আমার দিকে। বেকায়দা অবস্থা, দুদিক থেকে আসছে ওরা। কোনো মতে ঝটকা দিয়ে জোড়া দিলাম রাইফেল। তারপর সামান্য উঁচু করেই ট্রিগার চাপলাম তাড়াহুড়োর ভঙ্গিতে। কাছের হাতিটার মাথার দিকে গুলি চালিয়েছি। আফ্রিকান হাতির ব্যাপারে হয়তো আপনারা জানেন, ভারতীয় হাতির মতো অবতল নয় ওদের মাথার খুলি, বরং উত্তল। ওদের মাথার দিকে গুলি চালানো বোকামি, কারণ হাড়ের গায়ে বাড়ি খেয়ে বুলেটের গতি কমে যায়। তবে একটা স্পর্শকাতর জায়গা আছে, ওটা ভেদ করতে পারলে নাসারন্ধ্রের ফুটো দিয়ে মগজ পর্যন্ত পৌঁছতে পারে বুলেট। আমার ভাগ্য খুবই ভালো, তাড়াহুড়ো করে গুলি করলেও জায়গা মতো লাগাতে পারলাম। একেবারে মগজে সেঁধিয়ে গেল বুলেট। ছুটন্ত অবস্থাতেই হুমড়ি খেয়ে পড়ল প্রাণীটা। মাটি কাঁপিয়ে ভূপাতিত হলো, প্রাণবায়ু বেরিয়ে গেছে। কিন্তু ওসব দেখছি না আমি। প্রথম গুলিটা ছুঁড়েই চরকির মতো ঘুরলাম। রাইফেল তাক করে লাগালাম দ্বিতীয় হাতির দিকে। এটা ওই আহত হাতিটা, একটা মাত্র দাঁতওয়ালা, দলের সর্দার। ততক্ষণে আমার প্রায় গায়ের ওপর এসে গেছে ওটা। বিকট এক মূর্তির ছায়ায় ঢাকা পড়ে গেছি আমি। ওটার গলা লক্ষ্য করে ট্রিগার চাপলাম, কিন্তু গুলি বেরুলো না। মনে পড়ে গেল রাইফেলের দ্বিতীয় ব্যারেলটা আধা কক করে রেখেছি। অস্ত্রটার লকে সমস্যা আছে। কিছুদিন আগে শিকার করার সময় জ্যাম হয়ে গিয়েছিল বামের ব্যারেলটি। রিকয়েলের ধাক্কায় মাটিতে ছিটকে পড়ে গিয়েছিলাম আমি। সেই থেকে গুলি ছোঁড়ার দরকার না হলে পুরোপুরি কক করি না ব্যারেলটা, আজও করিনি। এখন সেটাই বিপদের 16 কলা পূর্ণ করল। এখন আর কক করার সময় নেই। মরিয়া হয়ে ডান দিকে ঝাঁপ দিলাম। লাফটা খুব ভালো হলো না, কিন্তু জান বাঁচল কোনো ক্রমে। আমি সরে যাবার সঙ্গে সঙ্গে ওখানে নেমে এলো হাতির পা। যদি সরতে না পারতাম নির্ঘাত ভর্তা হয়ে যেতাম। অবশ্য ভর্তা না হলেও হাতির পায়ের একটা ধাক্কা লাগলো শরীরে। উড়ে গিয়ে কয়েক হাত দূরে আছড়ে পড়লাম। মাটিতে পড়ে বেশ ব্যথা পেলাম। কোনো মতে সহ্য করলাম তা। তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। তারপর ছুটতে শুরু করলাম প্রাণ বাঁচানোর তাগিদে। তাড়া খাওয়া হরিণের মতো দৌড়াচ্ছি। হাত থেকে ফেলিনি রাইফেলটা। যে পথে এসেছিলাম সেটা ধরেই ক্যাম্পে ফেরার ইচ্ছে। আশা করছি জঙ্গলে ঢুকে পড়তে পারলে স্বল্প আলোয় আমাকে আর দেখতে পাবে না দৈত্যটা। উল্কার মতো পার হতে শুরু করলাম ফাঁকা জায়গাটা।
এমনিতে হাতির সঙ্গে দৌড়ে পেরে ওঠার কথা নয়, কিন্তু আহত বলে গতি কমে গেছে দৈত্যটার। তারপরেও আমার চেয়ে আস্তে ছুটছে না। হাজার চেষ্টা করেও দুজনের মাঝে ব্যবধান বাড়াতে পারলাম না। আমার মাত্র 3 ফুট দূর থেকে ধেয়ে আসছে খুনে হাতি। ময়দানের অন্য প্রান্তে পৌঁছে গেলাম, কিন্তু এক নজরে বুঝতে পারলাম হিসেব গড়বড় করে ফেলেছি। ঝোপঝাড়ের মাঝখান দিয়ে আসা পথটার মুখ ফেলে এসেছি পেছনে। যেখানটায় পৌঁছেছি সেখান দিয়ে জঙ্গলের ভেতরে ঢোকা সম্ভব নয়। উল্টো ঘোরার মানে হয় না, তাতে হাতিটার মুখোমুখি হয়ে যাব। তাই দিক পাল্টে ছোটাছুটি অব্যাহত রাখলাম। নজর রাখছি প্রাকৃতিক পাঁচিলের ওপর। একটুখানি ফাঁকা পেলেই ঢুকে যাব জঙ্গলের ভেতরে। দিক পাল্টানোই একটুখানি সুবিধে পেলাম। আমার মতো দ্রুত ঘুরতে পারল না হাতি, তাই কিছুটা বাড়িয়ে নিতে পারলাম দূরত্ব। তবে একটুও ফাঁকা দেখতে পেলাম না কোথাও। সবুজ বনানী দুর্ভেদ্য দেওয়ালের মতো পথ রুদ্ধ করে রেখেছে আমাকে। ময়দানের কিনার ঘেঁষে ছুটছি আমরা। ধীরে ধীরে ব্যবধান কমিয়ে আনতে শুরু করলো হাতি। চকিতের জন্য পেছনে তাকিয়ে দেখলাম 6 ফুটের মধ্যে এসে গেছে প্রাণীটা। কেঁপে উঠলাম ওটার ব্রিং হতে শুনে। সুরের ফুটো দিয়ে আসা গরম বাতাস বয়ে গেল গায়ের ওপর দিয়ে। ভয়ে সারা শরীর কেঁপে উঠল আমার। ময়দানের 3 ভাগ পেরিয়ে এসেছি ততক্ষণে। 50 গজ সামনে মরা গাছটা দেখতে পেলাম, যেটার গায়ে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিল দৈত্যটা। জান প্রাণ দিয়ে ওদিকেই ছুটলাম। গাছটাই আমার নিরাপত্তার শেষ ভরসা। কাছাকাছি গিয়ে ডান হাত বাড়িয়ে দিলাম। গাছের কাণ্ড ধরে চরকির মতো ঘুরলাম। মুখোমুখি হলাম হাতির। ইচ্ছে ছিল গুলি করব ওটাকে, কিন্তু সময় পেলাম না। রাইফেল কক করতে করতেই আমার কাছে চলে এলো ওটা। পিছাতে লাগলাম সভয়ে। বুনো ষাঁড়ের মতো গাছের গায়ে মাথা দিয়ে প্রচণ্ড এক ধাক্কা দিল হাতিটা। মরাত করে শুকনো কাঠির মতো মাটি থেকে 3 হাত ওপরে ভেঙে গেল মরা গাছ। হুড়মুড় করে আছড়ে পড়ল। ওটার কাছ থেকে একটু দূরে সরে এসেছি বলে গায়ের ওপর পড়ল না, তবে একটা ডাল ভীষণ জোরে আঘাত করলো আমার বুকে। চিত হয়ে পড়ে গেলাম, আর হাতিটা এগিয়ে এলো আমার দিকে। স্রেফ প্রবৃত্তির বশে তুলে আনলাম রাইফেল। কোনো কিছু না ভেবে টিপে দিলাম ট্রিগার। ব্যারেলের সামনে সাদা আলো চোখে পড়ল কেবল, আর কিছু না। পরে জেনেছি যে হাতির বুকে লেগেছিল গুলিটা। যা হোক, শোয়া অবস্থায় ফায়ার করেছি। রাইফেলের পজিশন ঠিকমতো ছিল না, তাই রিকয়েলের ফলাফল মারাত্মক হয়ে দেখা দিল। হাত কেঁপে উঠল ভীষণভাবে। গদার মতো রাইফেলের বাট আঘাত করল আমার ঘাড় আর কাঁধের সংযোগস্থলে। ব্যথায় অবশ হয়ে গেল দেহ। হাত থেকে খসে পড়ল রাইফেল। অসহায়ভাবে তাকিয়ে দেখলাম হাতিটা এগিয়ে আসছে আমার দিকে। নিশ্চিত এবং ভয়াবহ মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার রইল না। এক চুল নড়তে পারছি না আমি। এরপর ঘটল অবাক ঘটনা। কয়েক পা এগিয়ে হঠাৎ থেমে গেল হাতিটা। সুর তুলে ডাক ছাড়ল একটা। তারপর ধীরে ধীরে হাঁটু মুড়ে বসে পড়ল মাটিতে। প্রায় একই সময়ে আমিও জ্ঞান হারালাম। কি ঘটল তা আর দেখতে পেলাম না। অনেকক্ষণ পর চেতনা ফিরে এলো। আকাশের চাঁদের অবস্থান দেখে বুঝলাম অন্তত 2 ঘন্টা বেহুঁশ হয়েছিলাম। শিশিরে সারা গা ভিজে গেছে। ঠকঠক করে কাঁপছি শীতে। কোথায় আছি মনে করতে পারলাম না প্রথমে, কিন্তু মাথা তুলে কালচে অবয়বটা দেখতেই ফিরে এলো স্মৃতিশক্তি। আমার কাছ থেকে 25 কদম দূরে নিথর হয়ে পড়ে আছে এক দাঁতওয়ালা হাতিটা। ধীরে ধীরে উঠে বসলাম। সঙ্গে সঙ্গে চক্কর দিয়ে উঠল মাথা। মনে হলো আবার জ্ঞান হারাবো। চোখ বন্ধ করে কিছুক্ষণ বিশ্রাম নেবার পর কিছুটা ভালো বোধ করলাম। সুস্থতা ফিরে পাওয়ায় হাতিগুলোর কথা ভাবলাম। দুটোকে খতম করেছি, তাতে সন্দেহ নেই, কিন্তু এক দাঁতওয়ালাটা। চাঁদের আলোয় হাঁটু গেড়ে বসে থাকতে দেখেছি ওটাকে। মারা গেছে নাকি বিশ্রাম নিচ্ছে। হামাগুড়ির ভঙ্গিতে উঁচু হলাম একটু। মাটি হাতড়ে আমার রাইফেল খুঁজে বের করলাম। সাবধানে লোড করলাম ব্যারেল।
তারপর হামাগুড়ি দিয়ে কাছে গেলাম প্রাণীটার। এবার ওর চোখ দেখতে পাচ্ছি চাঁদের আলোয়, খোলা, কিন্তু দৃষ্টি ঘোলা হয়ে আছে। আরেকটু কাছে গেলাম আমি, কিন্তু হাতির চোখের পাতা নড়ল না, নড়ল না বিশাল দেহটাও। সুঁড়, কান, লেজ সবই স্থির হয়ে আছে। বুঝতে পারলাম প্রাণীটা মারা গেছে। রাইফেল নামালাম না, নিশ্চিত হবার জন্য কাছে গিয়ে লাথি দিলাম অতিকায় দেহটাকে। কোনো প্রতিক্রিয়া হয় কি না লক্ষ্য রাখলাম। এক চুল নড়ল না প্রাণীটা। আর কোনো সন্দেহ নেই, সত্যিই মারা গেছে। আমার এলোমেলো গুলিবর্ষণে নাকি গাছের সঙ্গে মাথার সংঘর্ষে মগজের রক্তক্ষরণে মরেছে তা জানতে পারিনি আজও। কিন্তু যাই হোক, মারা গেছে ওটা। হাঁটু মুড়ে রাজকীয় এক ভঙ্গি নিয়েছে শেষ নিঃশ্বাস ত্যাগ করবার আগে। অদ্ভুত সে ভঙ্গি। মৃত্যুর এমন শান্ত, সমাহিত আর গর্বিত রূপ আর কখনো দেখিনি। অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখলাম এই দৃশ্য। অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি স্রষ্টাকে, এখনো শ্বাস ফেলছি বলে। শরীর অবশ্য খারাপ লাগছে বেশ। বাকি দুটো হাতির মৃতদেহ পরীক্ষা করার শক্তি বা আগ্রহ পেলাম না। খোঁড়াতে খোঁড়াতে রওনা হলাম ক্যাম্পের দিকে। পথে আর কোনো বিপদ ঘটল না। একসময় নিরাপদে পৌঁছে গেলাম ওখানে। কুলিরা এখনো ঘুমিয়ে আছে, ওদেরকে আর জাগালাম না। ব্র্যান্ডি খেলাম, তারপর জামা কাপড় খুলে শুয়ে পড়লাম কম্বল মুড়ি দিয়ে। ঘুমিয়ে গেলাম নিমেষে। যখন ঘুম ভাঙল সূর্য উঠে গেছে। চোখ খোলার পর অস্বাভাবিক একটা অনুভূতি হলো। মনে হলো যেন স্বপ্নের মধ্যে ঘটেছে গত রাতের ঘটনা। কিন্তু মাথা ঘোরাবার চেষ্টা করতেই ফিরে এলাম বাস্তবে। ঘাড় আর মুখের এক পাশ রাইফেলের বাটের আঘাতে আড়ষ্ট হয়ে আছে। নড়াচড়ার ফলে ব্যথায় কোঁকিয়ে উঠলাম। কয়েক মিনিট নিঃসাড়ে শুয়ে রইলাম ধাতস্থ হবার জন্য। এই ফাঁকে নজর বোলালাম আমার সঙ্গীদের অবস্থা দেখার জন্য। বেশ ঠান্ডা পড়েছে আজ। শুকনো কাঠ জড়ো করে ক্যাম্পের মাঝখানে অগ্নিকুণ্ড জ্বেলেছে কুলিরা। চাদর মুড়ি দিয়ে তার পাশে বসে আছে গোবো আর এক কুলি। আমি এখনো ঘুমিয়ে আছি ভেবে নিশ্চিন্ত মনে কথা বলছে দুজনে। কান পাতলাম ওরা কি বলে শোনার জন্যে। গোবোকে বলতে শুনলাম, হাতির পিছে তাড়া করতে করতে বিরক্ত হয়ে গেছে সে। মাকুমা যান দক্ষ শিকারী, তাতে সন্দেহ নেই, কিন্তু তার মাথায় সম্ভবত গোলমাল আছে। পাগল না হলে খামোকা কোনো শিকারের পেছনে এভাবে লেগে থাকে কেউ? বোঝাই তো যাচ্ছে হাতিগুলোর নাগাল পাওয়া যাবে না। এত চেষ্টা করেও ওগুলোর ধারে কাছে ভিড়তে পারছে না ওরা। নিশ্চয়ই জাদু টাদু কাজ করছে এর মাঝে। মাকুমাজানের মাথা ঠিক নেই, চোখের সামনে এসব চিহ্ন দেখতে পাচ্ছেন না, তাই বলে তার পাগলামিকে বাড়তে দেওয়া যায় না। মন্ত্রপুত হাতি ধাওয়া করতে গিয়ে প্রাণ দেবে কেন ওরা? গোবো জানালো, আমার এই পাগলামি থামানোর সিদ্ধান্ত নিয়েছে সে। মাথা ঝাঁকিয়ে ওর সঙ্গী একমত হলো। তারও ধারণা মাকুমাজান অপ্রকৃতিস্থ হয়ে পড়েছেন। জীবন সংশয়ী বিপদ দেখা দেবার আগেই একটা কিছু করা প্রয়োজন, পরে হয়তো দেরি হয়ে যাবে। ওয়াম্বের এই রাজ্য মোটেই পছন্দ নয় ওর। সবখানে অশুভ আত্মারা ঘুরে বেড়াচ্ছে। রাত নামলেই শুরু হয় তাদের উৎপাত। এই তো কাল রাতেই ভয়াল এক মায়াজাল সৃষ্টি করেছিল তারা। মনে হয়েছে গোলাগুলি চলছে কোথাও। আমিও শুনেছি তো, বলল গোবো। নিশ্চয়ই ভূতের কারসাজি। ওফ, পাগলা মালিককে কিভাবে যে বোঝাই। গোবো, জলগম্ভীর স্বরে ডেকে উঠলাম, আবল তাবল কথা বন্ধ করে আমাকে একটু কফি দেবে? চমকে উঠে আমার দিকে তাকালো দুই কুলি। চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। ওদের কথাবার্তা কতটুকু শুনতে পেয়েছি তা ভেবে শঙ্কিত। ও ব্যাপারে টু শব্দও করলাম না আমি। ধীরে ধীরে উঠে বসলাম। ধমকের সুরে বললাম, কি ব্যাপার, এখনো বসে আছো কেন? কথা কানে যায়নি? তাড়াতাড়ি উঠে দাঁড়ালো গোবো আর ওর সঙ্গী। কফি নিয়ে এলো আমার জন্য। একটু পর সকালের নাস্তাও পরিবেশন করলো। খাওয়া দাওয়া শেষ করে আরাম করে পাইপ ধরিয়েছি। এমন সময় দলবদ্ধভাবে আমার সামনে এসে দাঁড়ালো কুলিরা। কি ব্যাপার,
জানতে চাইলাম ভুরু কুঁচকে। আপনার সঙ্গে জরুরি একটা বিষয়ে কথা বলতে চাই মাকুমাজান, কুলিদের প্রতিনিধি হিসেবে বলল গোবো। বলে ফেলো, আমি শুনছি। হাতিগুলোর ব্যাপারে কিছু বলতে চাই, দয়া করে রাগ করবেন না। এত ঘোরানো পেঁচানোর দরকার নেই গোবো, যা বলার সরাসরি বলো। ওগুলোকে অশুভ আত্মা বলে ভাবছি আমরা, আর ধাওয়া করতে চাই না। দয়া করে ক্ষান্ত দিন মালিক, ওদেরকে শিকার করা সম্ভব নয় কিছুতেই। তার চেয়ে চলুন ফিরে যাই। এসব ফালতু পেঁচাল পাড়ার জন্য এসেছো সবাই মিলে? আপনার কাছে ব্যাপারটা গুরুত্বহীন মনে হতে পারে, কিন্তু আমাদের কাছে নয়। যদি গোঁ ধরেন তাহলে একাই যেতে হবে আপনাকে হাতিগুলোর পেছনে। আমরা আর এক পাও আগে বাড়ছি না। ওদেরকে একটু খেলানোর ইচ্ছে জাগলো মনে। গতরাতে কি ঘটেছে তা ফাঁস করলাম না, বরং যুক্তি দেখালাম। অযথা ভয় পাচ্ছ গোবো, হাতিগুলোকে নাগালে পেলেই তোমাদের মিথ্যে আশঙ্কা কেটে যাবে। দেখবে কিভাবে ঘায়েল করি আমার রাইফেল দিয়ে, আর সেটা খুব শীঘ্রই ঘটবে। ওরা দূরে নেই, কাল রাতে আমি ওদের ডাক শুনেছি। সেটা আমরাও শুনেছি মালিক, বলল গোবো। আরো শুনেছি গোলাগুলির আওয়াজ। এখানে কে গুলি করবে বলুন তো? সবই শয়তানের কারসাজি, দুর্ভাগ্যের পূর্বাভাস। এই ভয়ানক দেশে আমরা আর থাকতে রাজি নই মাকুমাজান। ধ্যাত তেরি, যত সব কুসংস্কার। শয়তানের তো আর খেয়ে দেয়ে কাজ নেই, রাইফেলের ভয় দেখাবে। মাথা ঠান্ডা করে ভেবে দেখো গোবো, ব্যাপারটা অস্বাভাবিক নয়। অত শত আমরা বুঝি না মালিক, আমাদের সিদ্ধান্ত আপনাকে জানিয়েছি, ওটার নড়চড় হবে না। কাঁধ ঝাঁকালাম। বেশ, তোমরা যদি ভীরুর মতো পিছিয়ে যেতে চাও, আমি তো আর জোর খাটাতে পারবো না। কিন্তু একটা অনুরোধ করব, এসো চুক্তি করি। 1 ঘন্টার জন্যে হাতির পিছু নিতে দাও আমাকে। এর মধ্যে যদি ওদের দেখা না মেলে আর কিচ্ছু বলবো না তোমাদেরকে। শিকারের ধান্দা বাদ দিয়ে সোজা চলে যাব মাটুকুদের সর্দার ওয়াম্বের কাছে, তাকে ভেট দেব। কি বলো? নিজেদের মধ্যে আলাপ আলোচনায় ব্যস্ত হয়ে পড়ল কুলিরা। বলা বাহুল্য, খানিকক্ষণ পর রাজি হয়ে গেল আমার প্রস্তাবে। হবে নাই বা কেন, রাইফেল দেখাচ্ছি না ওদেরকে, সেটাই সবচেয়ে বড় স্বস্তি ওদের জন্য। ক্যাম্প গুটিয়ে 8 ঘন্টা পরই বেরিয়ে পড়লাম আমরা। শারীরিক ব্যথা বেদনার পরও উদ্ভূত এক ফুরফুরে ভাব অনুভব করছি আমি। স্বাভাবিক, গতরাতে একাকী শিকার করেছি আফ্রিকার সবচেয়ে বড় 3টে হাতিকে। মাত্র 3টে বুলেট খরচ হয়েছে এতে। শিকারী হিসেবে এমন সাফল্য আর কেউ কখনো পেয়েছে বলে আমার জানা নেই। গর্বে বুক ফুলে উঠেছে কয়েক গুণ। ভয় পাচ্ছি শুধু একটা কথা ভেবে, এ কাহিনী যখন আমি কাউকে শোনাবো, হয়তো সে বিশ্বাস করবে না এক বর্ণ। ভাববে বাড়িয়ে বলছি, রাতের আধারে একাকী কারো পক্ষে কি 3টে হাতি শিকার করা সম্ভব? জঙ্গলের মাঝ দিয়ে আমরা এগোলাম। যেখানে সিংহ দেখেছিলাম সেই খোলা জায়গাটা পেরোলাম। একটু পর পৌঁছে গেলাম দ্বিতীয়টার কাছে। ওখানে ঢোকার আগে নাটকীয়তার আশ্রয় নিলাম আমি। ফিসফিসিয়ে কথা বলতে শুরু করলাম। সবাইকে সতর্ক করলাম শব্দ না করার জন্য। এমন আচরণ করছি যেন হাতিগুলো খুব কাছেই আছে, যে কোনো মুহূর্তে হামলা চালিয়ে বসতে পারে। এক সারিতে দাঁড় করালাম সবাইকে। গোবোকে পাঠালাম সামনে গাইড হিসেবে, ওর পেছনে থাকলাম আমি। ঠিক আছে, এগোও, বললাম ফিসফিসিয়ে। পা টিপে টিপে সামনে বাড়ল গোবো। ঝোপঝাড়ের আড়াল থেকে বেরিয়ে খোলা ময়দানে পা রাখল। থমকে গেল সঙ্গে সঙ্গে। অস্থির ভঙ্গিতে ওকে আঙুল মটকাতে দেখলাম। কি হয়েছে জানতে চাইলাম পেছন থেকে। হাতিটাকে দেখতে পাচ্ছি মালিক, ও বলল। 1 দাঁতলা বিশাল হাতিটা, হাঁটু মুড়ে বসে আছে। ওর পাশে গিয়ে দাঁড়ালাম। হ্যাঁ, যেভাবে রেখে গিয়েছিলাম সেভাবেই রয়েছে হাতিটা। আশেপাশে চোখ বোলালাম। অন্য দুটোর মৃতদেহ দেখতে পেলাম পরিষ্কারভাবে। থতমত খেয়ে যাওয়া কুলি সর্দারের দিকে ফিরলাম। কি মনে হয় গোবো, ওরা কি ঘুমাচ্ছে? হ্যাঁ মাকুমাজান, ওরা ঘুমাচ্ছে। না গোবো, ওরা মারা গেছে। মারা গেছে? গোবো চমকে উঠল। কিভাবে মারা গেছে? কে মেরেছে ওদেরকে? আমাকে লোকে কি বলে ডাকে গোবো? মাকুমাজান বলে মালিক।
মাকুমাজান মানে কি? মাকুমাজান মানে সদা জাগ্রত মালিক, যে মানুষ রাতেও ঘুমায় না। হ্যাঁ গোবো, আমি সেই মানুষ। ভীরু গাধার দল, কাল রাতে তোমরা যখন নাক ডাকিয়ে ঘুমাচ্ছিলে, আমি তখন একাকী বেরিয়ে পড়েছিলাম রাইফেল নিয়ে। চাঁদের আলোয় ঘায়েল করেছি হাতিগুলোকে, একটা করে গুলি উপহার দিয়েছি ওদের প্রত্যেককে। মাত্র একটা, তাতেই মারা পড়েছে ওরা। আমার রাইফেলের আওয়াজই ঘুমের মধ্যে শুনেছ তোমরা। বিশ্বাস হচ্ছে না? মাটির দিকে তাকাও, আমার পায়ের ছাপ দেখতে পাবে। দেখবে কিভাবে আমাকে তাড়া করেছিল ওরা, কিভাবে সেই বিপদ কাটিয়ে শিকার করেছি ওদেরকে। তোমরা কাপুরুষ, শিকারকে এত কাছে পেয়েও ফিরে যেতে চাইছিলে। তোমাদের আশায় বসে থাকলে কিছুতেই আর সফল হতাম না আমি। মুখের ভাষা হারালো কুলিরা। চরম অবিশ্বাসে আমার মুখ আর মরা হাতিগুলোর দিকে তাকালো পালা করে। তারপরই একযোগে জয়ধ্বনি দিয়ে উঠল। হুড়োহুড়ি করে সবাই ছুটে গেল লাশগুলো দেখতে। অনুভব করলো আমার কৃতিত্ব। খানিক পরে যখন আমার দিকে ফিরল, সবার চোখে অদ্ভুত এক শ্রদ্ধা ফুটে উঠতে দেখলাম। এই ঘটনার পর কুলিদের নিয়ে আর কখনো ঝামেলা পোহাতে হয়নি। আমাকে দেবতার আসনে বসিয়ে দিয়েছিল ওরা। স্থির বিশ্বাস জন্মেছিল ওদের মনে, যার পক্ষে রাতের আঁধারে অমন ভয়ঙ্কর তিনটা প্রাণী শিকার করা সম্ভব, সে কিছুতেই মরণশীল মানুষ হতে পারে না। আমার উপর এমনই আস্থা সৃষ্টি হয়েছিল ওদের যে বললে সম্ভবত মৃত্যুর মুখেও ঝাঁপ দিত বিনা প্রশ্নে। যা হোক, হই হুল্লোড় শেষ হলে এগিয়ে গিয়ে হাতির মৃতদেহগুলো পরীক্ষা করলাম। অমন সুন্দর আইভরি আমি আর কোনোদিন দেখিনি, দেখব বলে মনেও হয় না। সারা দিন লেগে গেল দাঁতগুলো কাটতে। ডেলাগুয়া বেতে যখন পৌঁছল, আমার তত্ত্বাবধানে নয় অবশ্য, ওজন করে দেখা গেল সবচেয়ে বড় দাঁতটা 160 পাউন্ড ভারী। বাকি চারটা দাঁতের ওজন দাঁড়ালো গড়ে 100 পাউন্ডের মতো। সব মিলিয়ে প্রচুর আইভরি। কপাল খারাপ যে বড় দাঁতটা কেটে দু টুকরো করে ফেলতে হয়েছিল, নইলে ওটা বয়ে আনার উপায় ছিল না। আস্ত রাখতে পারলে একটা দেখার মতো বস্তু হতো। কোয়ার্টারমেইন, আপনি একটা বর্বর। কাহিনীর এ পর্যায়ে বলে উঠলেন স্যার হেনরি কার্টিস। কিভাবে পারলেন অমন একটা দাঁতকে কেটে দু টুকরো করতে? আমি হলে কিছুতেই অমন কাজ করতাম না। দরকার হলে টেনে ছিঁচড়ে নিয়ে আসতাম ওটা ইংল্যান্ড পর্যন্ত। কোয়ার্টারমেইন মুচকি হাসলেন। বলা সহজ, করা কঠিন। আমার জায়গায় থাকলে বুঝতেন অবস্থাটা কি। বিশেষ করে ওই ঘটনার কয়েক ঘন্টা পরে যে পরিস্থিতিতে পড়েছিলাম, তাতে অন্য কেউ হলে দাঁত টাত সব ফেলে দিয়ে জান নিয়ে ভাগত। বললেন ক্যাপ্টেন গুড। আপনার গল্প শেষ হয়নি তাহলে? অবশ্য যদ্দূর বলেছেন মন্দ বলেননি। এর চেয়ে ভালো গল্প বানানো আমার পক্ষেও সম্ভব নয়। বিরক্ত হয়ে ওর দিকে তাকালেন কোয়ার্টারমেইন। তার কাহিনী নিয়ে কেউ ঠাট্টা মশকরা করুক তা পছন্দ করেন না একদম। কি বলতে চাইছেন বুঝতে পারছি না গুড, থমথমে গলায় বললেন তিনি। সত্যিকার একটা রোমাঞ্চকর অভিযানের সঙ্গে আপনার ওই শিং আটকে ঝুলতে থাকা ছাগলের গল্পের তুলনা করার মানেটা কি? আর না, আমার কাহিনী এখনো শেষ হয়নি। উত্তেজনাকর আসল অংশটা শুনবেন এর পরেই। কিন্তু আজ রাতের মতো যথেষ্ট হয়েছে গাল গল্প, বাকিটা না হয় কাল বলা যাবে। আর গুড, আপনি যদি এমন হেলাফেলা করতে থাকেন, তাহলে এই কাহিনীর শেষটা আর শুনতে পাবেন না কোনোদিনই। লজ্জিত ভঙ্গিতে হাসলেন ক্যাপ্টেন গুড। দুঃখিত, আমি আসলে আপনাকে অপমান করতে চাইনি। আর এমনটা হবে না, কথা দিচ্ছি। আসুন, যাবার আগে রাগ ঝেড়ে ফেলে একটু ড্রিঙ্ক করি।